গ্রামের সকাল মানে শান্তিময় একটা সময়। এই সময়টা কিন্তু আমরা সারাটা দিন মিস করি। আমাদের সকালটা শুরু হয় সুন্দর মধুর পাখির ডাক শুনে, আর এত ঠান্ডা নিরিবিলি হাওয়া, এগুলা দিয়ে মনে হয় মনটা জুড়িয়ে যায়। সকালটা এত সুন্দর সকাল দিয়ে শুরু হয় আমাদের সারাদিনের ব্যস্তময় একটা দিন। সকালটা হয় অনেক সুন্দর, কিন্তু দিনটা হয় অনেক কষ্টের। সারাটা দিন আমরা কত কষ্ট করি, সকালটা কিন্তু মনে হয় যে আজকে একটু হয়তো হালকাভাবে কাজকর্ম করতে পারবো। তারপরে দেখা যায় সারাটা দিন এত পরিমাণে ব্যস্ত থাকি, নিজেকে সময় দেওয়ার একদমই সময় পাই না। আমরা মেয়েরা সারাটা জীবন মানুষের জন্য বেঁচে গেলাম, নিজের জন্য একটা দিনও বের করতে পারলাম না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো আপুরা। এই যে সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। সকালের খাবারের জন্য দেখো রুটি করে নিলাম। সকালে উঠেই টেনশন মাথার মধ্যে থাকে, সকালে কি খাবো, দুপুরে কি রান্না করব, রাতের জন্য কি রান্না করব। এই টেনশন করতে করতে মনে হয় নিজেকে যে একটু সময় দিব, সেই সময়টা হয়ে ওঠে না। এই সংসারের যত কাজকর্ম, যত টেনশন, যত প্রবলেম করতে করতেই কিন্তু দিনগুলা পার করে দিতেছি আমরা মেয়েরা। এমন একটা দিন আসবে আমার জীবনে আমি কিন্তু ভাবিনি। মনে হয়তো বিয়ের আগের জীবনটাই ভালো ছিল, এখন মনে হয় এটা। কিন্তু বিয়ের আগে সবসময় ভাবতাম যে বিয়ে হইলেই মনে হয় সব ভেজাল মুক্ত হয়ে যাবে। পড়াশোনা তখন ভালো লাগতো না, কিন্তু এখন মনে হয় পড়াশোনাটাই ভালো ছিল। পড়তাম, বাবার হোটেলে খাইতাম, কতই না সুখের দিন ছিল। সেই সুখের দিন পার করে কত কষ্ট, টেনশন, কত প্রবলেম ফেস করতে হইতেছে এই সময়টাতে। তো যাই হোক, দেখো আপুরা, সকাল সকাল উঠেই কিন্তু রুটি করে নিলাম কয়েকটা, দেখলামই। কারণ হাজব্যান্ড রাতে বলে রাখছিল রুটি খাবে, আর হাজব্যান্ড ছেলে যা বলে সেটাই করতে হয়। নিজের খাবার দাবার, নিজের চাহিদার কোনো মূল্য থাকে না আমাদের এই সংসারে। তো যাই হোক, এই সংসারে দিনের পর দিন কষ্ট করে খেটে যায়, কিন্তু আমাদের জন্য না, সবার জন্য। কি অদ্ভুত জিনিস আমরা মেয়েরা, তাই না? মানুষের জন্য কষ্ট করি, মানুষের ভালোটা দেখি, কিন্তু নিজের ভালো কোনো সময় চিন্তা করি না। মানুষ কিভাবে ভালো থাকবে সেটা সব সময় চিন্তা করি, কিন্তু নিজে কিভাবে ভালো থাকবো, নিজেকে কিভাবে একটু ভালো রাখতে হবে সেটা কিন্তু কোনো সময় চিন্তা করি না। এই যে গরমের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে চুলার পাড়ে আপুরা, কি বলবো, এত পরিমাণে গরম লাগে, তারপরেও কাজ করে যেতে হয়। এত পরিমাণে অধৈর্য লাগে, এত পরিমাণে ক্লান্ত লাগে, মনে হয় একটু ফ্যানের তলে যায় বসি, কিন্তু পারি না। কারণ এই যে ছেলেকে খাওয়াইতে হবে, স্কুলে পাঠাইতে হবে, বাধ্যতামূলক কিছু কাজকর্ম যেগুলো আমাদেরকে করেই যেতে হবে। যত কষ্টই হোক, যত খারাপই লাগুক, তারপরেও করে যেতে হবে। যখন বাবার বাড়িতে ছিলাম, মা যদি একটা কাম করতে বলতাম যে ভালো লাগতেছে না বা এটা ওটা, কত না বাহানা করতাম। কিন্তু এখন দেখেন ওই বাহানাগুলা কি আর চলে না। কারণ নিজের সংসার নিজেকে করতেই হবে, নিজের সব কিছু নিজেকে করতেই হবে। তো কি দিনটা ছিল, তাই না? এখন কিন্তু আমরা সবাই মিস করি, কেউ বলতে পারবেন না যে বিয়ের আগের দিনটা মিস করি না। সবাই কিন্তু আমরা মিস করি, ছেলেই হোক মেয়েই হোক। ছেলেদের জীবনটাও কিন্তু অনেক ভালো ছিল বিয়ের আগে। তো বিয়ের পর কিন্তু সবার জীবনটা একদম চেঞ্জ হয়ে যায়, একদমই পাল্টে যায়। আগের জীবনটা একদমই থাকে না সবার ক্ষেত্রে। যত সুখী পরিয়ালই হোক, যত টাকা পয়সাওয়ালাই হোক, তারপরেও দেখা যায় জীবন পাল্টে যায়। কারণ বাচ্চা হয়, স্বামী হয়, সংসার হয়, নিজের সব কিছু। তো নিজেকে সব কিছু মেনটেন করতে হয়, টাকা থাকলেও মেনটেন করতে হবে নিজেকেই। কত কষ্ট করে রান্না বান্না করে স্বামী সন্তানের সামনে খাবার তুলে দেই, আর সেই খাবার খেয়ে তারা যখন একটু হাসি মুখে কথা বলে, সেই হাসি মুখের কথাটা শুনে আমরা কতই না খুশি হই, তাই না? কত বোকা আমরা। মাঝে মধ্যে তো এরকমও হয়, এত কষ্ট করে রান্না করে দেওয়ার পর দেখবেন কেউ কেউ আছে, এরকম মানুষ থাকে ফ্যামিলির মধ্যে, খাবারের পর একটু লবণ কম হলে কত কথা শোনায়, লবণ কম হয়েছে, টেস্ট হয় নাই, খাইতে ভালো লাগে না, খাবো না, হ্যান ত্যান। তখন যে কতটা কষ্ট হয় আমাদের বুকের ভিতরে, মনের ভিতরে, এটা বলে বুঝাইতে পারবো না। আমরা এত কষ্ট করে রান্না করে দিই, এত কষ্ট করে এটা ওটা করে দেই, তারপর যদি এরকম কথা কারো মুখ থেকে শুনতে হয়, তাহলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, তাই না পুরা? সকালের খাবারটাই জাস্ট রেডি করতে পারছি আজকে, আর ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো এদিকে দেখো মিষ্টি দিয়ে গেছিলো আমার যা 3-4টা। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর কথা বলতেই পারি নাই। তো যাই হোক, আজকে কিন্তু আমি মাংস রান্না করব, খাসির মাংস চাল কুমড়া দিয়ে। তো মাংসটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রাখছি। আর এই যে দেখো আদা রসুনও বেটে নিয়ে আসলাম, আমি পাটায় থেকে বেটে নিয়ে আসলাম। আর ওইদিকে তো তোমাদের দাদা ভাই চাটা খেয়ে চলে গেল
মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাইছে, আমিও একটু মিষ্টি দিয়ে খাইছি। ছেলের টিফিনেও দেখলামই তোমরা হয়তো মিষ্টি আর রুটি দিয়ে দিছি। তো জায়ের কালকা কাকা আসছিল রাতে, তো মিষ্টি নিয়ে আসছিল, সেই মিষ্টিগুলাই সকালে এসে দিয়ে গেল। তো আমি রুটি বানাইতেছিলাম, তোমাদের দাদাভাই রাতে বলছিল যে একটু সবজি বেঁচে গেছিলো, সেই সবজি দিয়েই আর কি রুটিটা খাবে সে বলছিল। তো তারপর যখন হঠাৎ করে যা 3-4টা মিষ্টি এনে দিয়ে গেল, তো ভাবলাম তোমাদের দাদাভাই কিন্তু মিষ্টি দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে, আর আমার ছেলেটাও পছন্দ করে। তো যার জন্য তাকেও টিফিনে দিয়ে দিলাম, আর তোমাদের দাদা ভাইকেও খেতে দিলাম। তো দেখো এদিকে সব কিছু করে খাবার দাবার খেয়ে দিয়ে তারপরে দেখো মাংসটা বসিয়ে দিতেছি। আর আজকে কিন্তু হাতে মাখিয়ে প্রেসারে আর কি আমি মাংসটা আগে ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি চাল কুমড় দিয়ে রান্না করব। একটা যে কুমড় নিয়ে আসছিল তোমাদের দাদা ভাই গুয়াহাটি থেকে, আধা তো কালকে রান্না করছিলাম মাছ দিয়ে, আর আধা ছিল, সেই আধাটুকু দিয়ে আজকে রান্না করব। তো যাই হোক দেখো এখানে সব ময় মশলা দিয়ে দিলাম, আদা রসুন গরম মশলা ইলাচি, তারপরে তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া সব কিছু দিয়ে একটু তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিতেছি। তার মধ্যে দেখো 3টা পেঁয়াজ কেটে রাখছিলাম, তার মধ্যে থেকে 2টা পেঁয়াজ দিয়ে দিলাম, বড় বড় সাইজের কাটছিলাম। তো এখন ভালো করে মাখিয়ে একটু পানি দিয়ে প্রেসারটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব, 4-5টা সিটি মেরে নেব, হাইয়েস্ট 6টা সিটি মারব। তারপরে মাংসটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমরা খাসির মাংস রান্না করতে পারি। আর খাসির মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগে, কারণ এই যে শক্ত একটু সময় লাগে রান্না করতে, তো যার জন্য প্রেসারের মধ্যে দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক আপুরা দেখো এই যে কুমড়াটা আমি ফ্রিজে রেখে দিছিলাম, তো আধা কুমড় ছিল, তো বাইরে রাখলে তো পচেই যেত, তার জন্য ফ্রিজে রেখে দিছিলাম, বের করে নিলাম। এখন এটা কেটে নেই, ওইদিকে তো মাংসটাও সিটি মারতে থাক, এদিকে কুমড়টা কেটে নেই সুন্দর করে। আর কুমড়টা এত ভালো ছিল আপুরা কি বলবো, আমাদের এখানে তো এই কুমড় পাওয়াই যায় না। তো তোমাদের দাদা ভাই বলতেছে যে বিচিগুলা রেখে দিও, গাছ হবে। তো আমি ভাবলাম কোথায় রাখবো, আর আমি না বিচি ভালো করে রাখতে পারি না, যেই জায়গায় রাখি হয়তো ভুলে যাব, তা না হলে দেখবো ইঁদুরে খেয়ে ফেলছে। তার জন্য কি করছি জানো, ওই বালতির মধ্যে যে ছিল ওই পানিগুলা নিয়ে ভালো একটা জায়গায় ফালাইয়া দিছি, ওখানেই দেখা যাবে সময় মতো গাছ হয়ে যাবে। তো ওইখানে রেখে দিছি। তো দেখো এই যে চাল কুমড়ের যে উপরের চামড়াটা এত পরিমাণে শক্ত হয়েছে, মানে অনেক পেকে গেছে। তো এই কুমড়াগুলা কিন্তু খাসির মাংস দিয়ে খেতে ভালো লাগে। কে কে খাও কমেন্টে জানাইও, আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই চাল কুমড়, পাকা কুমড় খাসির মাংস দিয়েই খাই। তো যাই হোক এদিকে দেখো কয়েকটা বাসন ছিল, বাসনগুলা ধুয়ে নিতেছি। আর ওইদিকে কুমড়টাও কাটা হয়ে গেল, তো কুমড়টা কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। যখন আবার রান্না করব মাংসটা সিটি মারা হইলেই তো আর মাংসটা মানে বাইর করতে পারবো না, সিটিটা ছাড়তে হবে তারপরে। তো ভাবলাম যে চলো বেডরুমে চলে যাই, বেডরুমটা একটু পরিষ্কার করে নেই। তো ওই রুমের কাজকর্ম টুকটাক গুছিয়ে নিলাম, যেমন ধরো থালি বাসনগুলো ধুয়ে নিলাম, জিনিসপাতি একটু একটু করে মুছে নিলাম, নিয়ে তারপরে দেখো বেডরুমে চলে আসলাম যে বিছানাটা পরিষ্কার করে নেই। তো এই রুমটা কিন্তু একদম এলোমেলো হয়ে আছে, আজকে রান্নাবান্না একটু পিছিয়ে গেছে, মাংস রান্না করতে একটু ভেজাল, ওই যে আদা রসুন ছিলাইতে হয়, বাটতে হয়, এই কাজটা একটু বাড়তি হয়। তো যার জন্য আজকে একটু মানে লেটই হয়ে গেল। সমস্যা নাই, প্রত্যেক দিন যে একই ধরনের কাজকর্ম হবে, একসাথে কাজকর্ম শেষ হবে, একই সময়ে কাজকর্ম শেষ হবে, এটা কিন্তু হবে না। সংসার এই নামটা অনেক বড় একটা ব্যাখ্যা আছে। সংসারে এক এক দিন এক এক রকম করে কাজকর্ম করতে হয় আমাদের। একদিন একটু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়, আবার একদিন দেখবা একটু দেরি হয়ে যায়, কারণ এক এক দিন এক এক টাইপের কাজকর্ম হয়। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, আমার কিন্তু প্রত্যেক দিন একই কাজকর্ম থাকে, যেহেতু আমি ঘরের ভিতরে সব কাজকর্ম করি। তো বাইরেটা তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারি না, কারণ কি জানো, বাড়িতে অনেক মানুষ, যা থাকে, ভাসুর থাকে, জায়ের বাচ্চা কাচ্চা থাকে, তো সবাইকে বাইরে যদি ভিডিও করতে যায় তাদেরকে দেখা যায়। তো কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে না ভিডিওতে আসতে, তো যার জন্য কিন্তু আমি বাইরেটা অতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু তোমরা চিন্তা করো না, নতুন বাড়িতে যখন যাব আমি বাইরে ভিতরে সব কাজকর্ম তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব। এখানে কিন্তু আমি ঘরের ভিতরে সুন্দর করে ভিডিও করতে পারি, যেটা ইচ্ছা সেটাই করতে পারি, কারণ ঘরটা আমার, তো বাইরেটা তো সবার। তো যার জন্য বাইরেটা কিন্তু অত সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যখন দেখি সবাই ঘরের ভিতরে আছে, কাজকর্ম ঘরের ভিতরে করতেছে, তখন কিন্তু আমি বাইরেটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই।
যেমন ধরো আমি উঠানটা কিন্তু সকালে ঝাড়ু দিলেই পারবো, সকালে উঠে কিন্তু আমি ঝাড়ু দিতে পারবো, কিন্তু দেই না, সকালে মানুষ টানুষ থাকে বাইরে। আর মানে টাইম মেনটেন করে কাজকর্ম করতে হয়। যখন দেখি কেউই বাইরে নাই, ঘরের ভিতরে আছে বা সবার কাজে ব্যস্ত আছে, তখন কিন্তু আমি উঠানটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নেই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি এরকম। তো খুব কষ্ট করে ভিডিওগুলো করতেছি এখন, তো ভবিষ্যতে হয়তো একটু আরাম হবে যখন আমার বাড়িতে আমি যাব। তো যাই হোক, অনেক আপুরাই বলে যে আপু তোমার তাও মাথা লুকানোর মতো একটা ছাদ হইলো, আমাদের কবে হবে জানি না। সাবিনা আপু আমাকে কমেন্ট করছিল, তো আপু তোমার অনেক তাড়াতাড়ি হবে, ধৈর্য ধরো, মানে ধৈর্যর ফল কিন্তু মিঠা। আর একটু কষ্ট করতে হবে নিজেকে, নিজের একটু বাড়ি করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়, মুখে বললে হয় না, অনেক কষ্ট করতে হয়, তারপরে নিজের একটা সুন্দর করে বাড়ি বানানো সম্ভব। তো আমরা তো অতটা সুন্দর করে বানাইতে পারি নাই, যতটুকু আমাদের সামর্থ্য ছিল ওই সামর্থ্য অনুযায়ী করছি। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা এই ঘর করে। আর কালকে একটা ভাইয়া আমাকে কমেন্ট করছিল যে তোমার বাড়িটা করতে কত টাকা মোট খরচ গেল। তো আমি না ভাইয়া এটা এখনও পর্যন্ত আর কি হিসাব করি নাই, কারণ আরও অনেক কাজ বাকি আছে। তো সব কাজ করে তারপরে হিসাব করে আমি একদিন একটা ভিডিওতে বলে দিব। যদি আপনি সবসময় আমার ভিডিও দেখেন তাহলে তো দেখতেই পারবেন। তো আমি তো কমেন্টটা পড়ছি আপনার, কিন্তু আমি অ্যান্সারটা দিতে পারলাম না, কারণ এই অ্যান্সারটা এখন আমার হাজব্যান্ডই জানে, আর আমি এখন পর্যন্ত শুনি নাই কত টাকা গেছে আর কি। ওই ধরো 12-13 লাখ বা 14 লাখ টাকার মতো গেছে, 14-15 লাখ এরকমই গেছে। তো আরও যাবে, কিন্তু আরও অনেক কাজই বাকি আছে। বাড়িতে মাটি ফেলাইতে হবে, পানির বোরিং করতে হবে, কারেন্টের কাজ একটু টুকটাক বাকি আছে, তারপরে কালারের কাজ বাকি আছে, তো অনেক কাজই আরও আছে। তা আরও ধরো 1 লাখ টাকার মতো মানে যাবে আমাদের বাড়িতে কাজকর্ম করতে। তো দেখো এই কাপড়গুলো না কার কার ছিল, তো ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, ঘরে শুকিয়ে দিয়েছিলাম, মানে কালকে শুকাইছিল না, বিকেলবেলা আর কি মেশিনে দিয়েছিলাম, কাপড় শুকায় নাই। তো যার জন্য আজকে বের করে দিলাম বাহিরে। আর এদিকে দেখো আমার সোনামাটা সুন্দর করে বসে বসে মোবাইল দেখতেছে, এইভাবেই মোবাইল দেখে, বুঝছো কি যে করব আমি বুঝতেই পারি না, মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট। যখন আমি একটু কাজকর্ম করতে যাই তখন এইভাবে তাকে মোবাইলটা দিতে হয়, তা না হলে থাকতেই চায় না। আর এদিকে দেখো তার খাবারটাও রেডি করতেছি, কারণ সময় হয়ে গেছে তার খাবার। আর আমার মেয়ের বর্তমান শরীরটা অনেক অসুস্থ, 2 দিন থেকে জ্বর, তো থাকতে চায় না, মানে কোল থেকে নামতে চায় না। মোবাইলটা না দিতে চাইলেও আমাকে দিতে হয়, সময় সাপেক্ষ বুঝে তাকে একটু করে আমি মোবাইল দেই। আমি কিন্তু এটা বুঝি যে তাকে মোবাইল দেওয়াটা এখন আমার ঠিক হবে না, কারণ সব কিছুই একদম কমলা, চোখগুলো একদম কমলা। ওই কমলা চোখে যদি অত মোবাইল দেখে তাহলে চোখের প্রবলেম হবে। তারপরে উপায় না পেয়ে কত টাইমে দেই, খাবার সময়ে দেখা যায় যে সে খেতে চায় না, তখন একটু দিতে হয়। আবার যখন আমি একটু কাজকর্ম করি, কাজে ব্যস্ত থাকি, তখন দেখা যায় কত টাইমে খেলে, আবার কত টাইমে খেলতে চায় না, কান্নাকাটি করে, কোল থেকে নামতেই চায় না, তখন আবার একটু মোবাইল দিয়ে তারপরে কাজকর্ম করি, এই একটা অবস্থা। তো যাই হোক, সবটাই আল্লাহর উপরে ভরসা, আল্লাহ একটু দেখে রাখো, কারণ উপায় নাই, উপায় না পেয়ে এগুলা করি। তো দেখো এদিকে আমি মাংসটা কিন্তু সিটি মারা হয়ে গেছিলো, রেখে দিছিলাম, সিটি ছেড়ে গেছে, মাংস বের করে নিছি। তারপরে এখন দেখো কুমড়াটা দিয়ে একটু মাংস রান্না করব, আর একটু ফ্রিজে রেখে দেবো এমনি। তো একটু মাংস দিয়ে আর কি কুমড়াটা রান্না করব, অনেকখানি দিয়ে রান্না করব না, কারণ অনেকখানি মাংসই আমি আর কি প্রেসারে সিটি মেরে নিছিলাম, প্রায় 1 কেজির মতো হবে। তো যার জন্য কিন্তু একটু দিয়ে রান্না করব আর একটু রেখে দিব। তো এই যে দেখো কুমড়টা দিয়ে দিলাম, সোমবার দিয়ে কুমড়টা দিয়ে দিলাম। এখন এখানে একটু আদা রসুন দিব, আর সব মশলা কিন্তু এই কুমড়ের মধ্যে দিতে হবে আবার, কারণ কুমড়টা তো অনেকখানি সবজি, মাংসর মধ্যে তো মাংস যতটুকু লাগে ওইটুকু দিছি, এখন কুমড়ের মধ্যে আবার দিব একটু একটু করে সব মশলা। তার আগে একটু ভেজে নেব কুমড়টা, মানে আদা রসুন একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেই, ভেজে নিয়ে তারপরে সব মশলা অ্যাড করবো একটা একটা করে। তো দেখো আপুরা কি হয়েছে জানো, আমার মোবাইলে না একদমই চার্জ ছিল না, মাংসটা যে রান্না করছি তোমাদের সাথে আর শেয়ার করতে পারি নাই। তো দেখো বাহিরটা কত সুন্দর লাগতেছে, আর আমি কি খাইতেছি জানো, তেঁতুল খাইতেছি। তো অনেক দিন পর আজকে একটু তেঁতুল পাইছি, তো তেঁতুলটা খাইতেছি। তো আপুরা আজকে তেঁতুল খাইতে খাইতে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।